নমস্কার, বাংলা জাগোয় আপনাদের স্বাগত। শুরু করছি বঙ্গযুদ্ধ 2026। নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে, তবে আজ প্রত্যেকের নজর ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের দিকে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস। কোথাও গিয়ে 2024-এর সেই তালিকায় যেরকম আমরা তারকা প্রার্থীর চমক দেখেছিলাম কিনা জল্পনা চলছিল, এবারেও সেই চমক কতটা থাকবে। তারকা প্রার্থীর চমক না থাকলেও নতুন কিন্তু মুখ রয়েছে এবং পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ইতিমধ্যেই ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। অন্যদিকে গতকাল আমরা দেখেছিলাম বামেদের তরফে তালিকা ঘোষণা করা হয়েছে, তবে বিজেপির এখনো পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 150 জন প্রার্থীর তালিকা আজ ঘোষণা হবে কিনা তা নিয়ে একটা জল্পনা চলছে এবং সময়ের অপেক্ষা কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা। সব নিয়ে একেবারে জমে উঠেছে 2026-এর নির্বাচনের ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ যে প্রস্তুতি পর্ব চলছে এবং তারপরেই চলবে প্রচার পর্ব। সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের বঙ্গযুদ্ধ 2026। আলোচনা যাবে, তবে তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা উপস্থিত রয়েছেন। আলাপ পর্ব সেরে নেব। আমার সঙ্গে এই মুহূর্তে আমার ডান দিকে রয়েছেন কংগ্রেসের তরফ থেকে কংগ্রেস মুখপাত্র কৌশিক ভট্টাচার্য। কৌশিক দা, স্বাগত জানাই, নমস্কার। এবং একই সঙ্গে আমার সঙ্গে বিজেপি মুখপাত্র অভিজিৎ চক্রবর্তী রয়েছেন এবং জুমে আমাদের সঙ্গে তিনি রয়েছেন। অভিজিৎ দা, আপনাকেও স্বাগত জানাই, নমস্কার। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগদান করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা জানি বসুন্ধরা গোস্বামী ইতিমধ্যেই আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে তিনি যোগদান করবেন। আমি প্রথমেই কৌশিক দা আপনার কাছে যাব। আমরা দেখেছি বিজেপির তরফে প্রাথমিক পর্যায়ের তালিকা ঘোষণা করা হয়ে গেছে, পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। বামেদেরও তালিকা প্রকাশে এসছে, আপনাদের তালিকা প্রকাশ শুধুমাত্র সময়ের অপেক্ষা। কতটা চমক থাকতে পারে, কি মনে করছেন? আমাদের তালিকা কাল কিংবা পরশু প্রকাশ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কংগ্রেসের তালিকা যেমন পশ্চিমবঙ্গ থেকে একটা প্রদেশ কংগ্রেস থেকে তৈরি হয়, সেরকম এআইসিসি থেকে একটা তার অ্যাপ্রুভাল আসে। তো আমাদের তালিকা প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, কিছু কিছু নাম জন্য অপেক্ষা করা হচ্ছে। চমক হয়তো আপনারা কিছু দেখবেন। এবার দেখুন, সাংবাদিক মহলে চমক হয়তো কিছু থাকায় না, অনেক খবরই তারা আগে থেকে জানতে পারেন। তো আমি যেমন স্টুডিওতে এসে অনেকগুলো নাম শুনলাম যে এরা দাঁড়াচ্ছেন, খবর আছে, আমার কাছেও খবর ছিল। সুতরাং চমক সাধারণ মানুষের কাছে চমক আছে, কিন্তু সাংবাদিক পুলের কাছে সেটা কতটা চমক জানি না। তবে আমরা এবার যেহেতু সবকটা আসনে প্রার্থী দিচ্ছি, নতুন মুখ তো প্রচুর থাকবে এবং সেই একটা ফ্রেশ ব্লাড নিয়ে আমরা এবার লড়তে নামছি। আমাদের লড়াই এবার যেমন একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সঙ্গে, আর একদিকে কমিউনাল বিজেপির সাথে। এবং আমাদের বক্তব্যই হচ্ছে যে এই যে সেটিংটা, এইটা ভাঙার জন্য আমরা আজকে আমরা কারুর সাথে আমরা সিট শেয়ারিংয়ে যাইনি। আমরা নিজেরা লড়ব এবং এই সেটিংটাকে আমরা এক্সপোজ করব। নতুন মুখ দেখবেন, পুরনো মুখ দেখবেন এবং চমক তো থাকবেই। একদমই। আমি চলে যাব অভিজিৎ আপনার কাছে। আমরা দেখলাম যে প্রাথমিক পর্যায়ে তালিকা আপনাদের ঘোষণা করা হয়েছে, কিন্তু সেই তালিকা ঘোষণার পরে সালতোরা হোক, আলিপুরদুয়ার হোক, কোথাও গিয়ে একটা গোষ্ঠী কোন্দলের ছবি সামনে আসছে। অন্তত অন্য রাজনৈতিক দল সেই কথাই বলছে। আজকে বা আগামীকাল আপনাদের যে বাকি তালিকা ঘোষণা হতে চলেছে, সেখানে কি এই বিষয়গুলো ভীষণভাবে মাথায় রাখা প্রয়োজন? নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। আচ্ছা, প্রথমে বলুন, আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো? হ্যাঁ, একদম, আমরা শুনতেও পাচ্ছি, বলুন। হ্যাঁ, প্রথমেই আপনাদের সমস্ত দর্শক এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। দেখুন, যুদ্ধের ইলেকশনের ঘন্টা বেজে গেছে, এক প্রকার বলা যেতে পারে মহরম। তো আমি একটা শ্লোক দিয়ে শুরু করি, তারপরে আমি আপনার উত্তরটা দিচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কুতুস্থলা কাষ্ঠল মিদং বিষমে সম উপস্থিতাম অনার্য জুষ্ঠাম অস্বর্গ কীর্তি কর্মণ অর্জুন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে তখন তোমার এই ক্লীবতা শোভা পায় না, যুদ্ধের জন্য উত্থিত হও। তো আমরা একটা নতুন করে একটা ইলেকশনের দিকে যাচ্ছি পুনরায়। দেখুন, আপনি যে গোষ্ঠী কন্দলের কথা বলছেন, দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন বর্তমানে ভারতবর্ষের সব থেকে বৃহৎ একটা রাজনৈতিক দল। এবং এখানে দেখুন, এখানে কোনো পরিবার থেকে যার ব্যাকগ্রাউন্ড বিরাট তারা কেউ রাজনীতি করতে আসেন না। আমরা সবাই সাধারণ, ব্যক্তিগতভাবে আমিও একজন সাধারণ ব্যক্তি।
সাধারণ একজন অরাজনৈতিক পরিবার থেকে আসে, এরকম অনেকেই আছে। তো রাজনীতি করতে এসে প্রত্যেকেই আকাঙ্ক্ষা থাকে, কেউ টিকিটের জন্য আকাঙ্ক্ষা করেন, তো এটা তো অন্যায় কিছু নয়। সেই কারণে একটা বৃহৎ রাজনৈতিক দলে কম বেশি ছোটখাটো জিনিস হতেই পারে, দেখুন এটা কাম্য নয় কিন্তু হতে পারে। এখন কংগ্রেস বা ধরুন এই যে সিপিএম, এদের হয় না, কারণ এদের কোনো আশা নেই, মানুষ এদের ভোটও দেবে না, এরা শূন্যে আছে, হয়তো মহাশূন্যেও চলে যেতে পারে, তো এদের সেরকম একটা কোনো ব্যাপার নয়। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বলছেন আমাদের দ্বিতীয় যে প্রার্থী তালিকা আসবে তাতে কোনো চমক বা এইগুলো, না নিশ্চয়ই আমরা তো যোগ্য ক্যান্ডিডেট বেছেই তো আমরা মানুষের কাছে দাঁড় করাবো, যেখানে যাদের গ্রহণযোগ্যতা আছে এবং মানুষ যাদেরকে ভোট দেবে। আর তাছাড়া এবার তো মানুষ চাইছে একটা পরিবর্তন এবং ভারতীয় জনতা পার্টিকে চাইছে। সমস্ত দিক মাথায় রেখে আমাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ হবে ঠিক যথাসময়, তো সেখানে দেখবেন আপনারা, আশা করি। আর দেখুন, গোষ্ঠী কোন্দল এটা ভারতীয় জনতা পার্টিতে নেই। কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে, একদম ঠিক, এটা আমি অস্বীকার করতে পারি না। এবং এটাও ঠিক তার সাথে যে অনেক রাজনৈতিক দল, মানে ধরুন কংগ্রেস, সিপিএম বা ধরুন বিশেষ করে তৃণমূল থেকে অনেকেই এরকম আসে, এসে তারা এই সমস্ত কেওয়াত তৈরি করে, এতে লাভের লাভ কিছু হবে না। মানুষ ঠিক করে নিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবার ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টি জিতবে। ধন্যবাদ। আরো একটা বিষয় যেটা আপনি বললেন যে কোথাও কোথাও এই ধরনের সমস্যা থাকে, এই ধরনের ক্ষোভ থাকে, প্রার্থী হিসাবে যাদের নাম প্রকাশ্যে আনা হচ্ছে দলের মধ্যে একেবারে নিচু স্তরের কর্মীদের মধ্যেও তাদের গ্রহণযোগ্যতা, সেটাও কি দেখে নেওয়াটা আপনারা মনে করছেন এই মুহূর্তে একটা বড় ফ্যাক্টর এই নির্বাচনের ক্ষেত্রে, অন্তত যাতে নতুন করে প্রার্থী তালিকা যখন ঘোষণা করা হবে দ্বিতীয় পর্যায়ে, তখন আবারও এই ধরনের গোষ্ঠী কন্দলের ছবি অন্তত সামনে না আসে? কারণ সেটা অন্তত একেবারে নির্বাচনের প্রাক মুহূর্তে কোথাও গিয়ে হয়তো আপনাদের কাছেও একটা বড় অস্বস্তির কারণ হবে। না, আশা করি তো হবে না। আর দেখুন, আপনি যেটা বলছেন আমাদের প্রার্থী তালিকা, দেখুন আমরা যোগ্য প্রার্থীদেরকেই বেছে নিই, ঠিক আছে, এবং গ্রাসরুট লেভেল থেকে আমাদের যারা সর্বোচ্চ নেতা আছেন প্রত্যেকেরই দৃষ্টি থাকে এবং সেই মতন আমরা যারা ইলেকশনে দাঁড়াবে বা ধরুন মানুষের দরবারে যাবে, আমরা সেই মতনই কাজ করি। আর দেখুন, এই যে আপনি যেটা বলছেন গোষ্ঠীকন্দল, দ্বিতীয় প্রার্থী তালিকায় তো হবে না আমি আশা করি। এবং দ্বিতীয় কথা আমি আপনাকে আরো বলি যে তৃণমূল থেকে আসা কিছু লোক, দেখুন সংসদীয় গণতন্ত্রে কে কোন রাজনীতি করবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না, এটা তার ব্যক্তিগত। আর ভারতীয় জনতা পার্টি সবাইকে ওয়েলকাম করে, তো এরকম ইলেকশনের আগে এটা তৃণমূল এই নোংরামিগুলো করে থাকে, তারা তাদের কিছু দলীয় লোকদেরকে পাঠায় এবং সেখানে দাঁড়িয়ে তারা কিছু উশৃঙ্খলা চেষ্টা করে। ভারতীয় জনতা পার্টি যারা প্রপারলি ধরুন 5 বছর 10 বছর ধরে করছে বা পুরনো কর্মী, আপনি খুব একটা তাদেরকে দেখতে পাবেন না। আর দ্বিতীয় কথা, যে দ্বিতীয় তালিকা যে প্রকাশ হবে, একটু ইন্টারাপ্ট করে বলবো যে এই প্রসঙ্গটা কোথাও গিয়ে কি আপনি উত্থাপন করলেন যে 2021-এ তৃণমূল থেকে আসা নেতৃত্বদের আপনারা টিকিট দিয়েছিলেন এবং সেটা কোথাও গিয়ে আপনাদের ভুল ছিল, এই জায়গা থেকে কি আপনার এই মন্তব্য? ফিরবো আপনার কাছে, তার আগে শুনে নিই, আজকে আমরা জানি পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং তারপর বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য তার কি পর্যবেক্ষণ শুনবো। দেখুন, মঙ্গলবার তৃণমূল যে প্রার্থী তালিকা প্রকাশ করলো তাতে আমি বলবো না খুব একটা চমক রয়েছে। যেটুকু চমক রয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তরুণ নেতৃত্বকে তুলে আনছেন তাদের মধ্যে অনেকে, যেমন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তন্ময় ঘোষ বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছে। ঋতব্রতকে প্রার্থী করা হয়েছে উলুবেড়িয়ায়, তৃণাঙ্কুর উত্তর 24 পরগনাতেই প্রার্থী, আর তন্ময় ঘোষ প্রার্থী হচ্ছেন হুগলিতে। এর বাইরে খুব একটা বড় চমক নেই। দেবরার বিধায়ক হুমায়ুন কবির, যিনি আগে মন্ত্রীও ছিলেন, আইপিএসও ছিলেন, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুর্শিদাবাদ। বাকি বলতে গেলে যদি আপনি দেখেন, সেই অর্থে শেষ মুহূর্তে তৃণমূলে যোগ দেওয়া স্বপ্না বর্মন বা ক্রিকেটার শিবশঙ্কর পাল ছাড়া তৃণমূলের এই প্রার্থী তালিকায় খুব একটা বড় চমক নেই। যেটা সবাই আশা করছিল যে অনেক তৃণমূলের তরুণ মুখপাত্ররা যেমন অরূপ চক্রবর্তী বা সুদীপ রাহারা টিকিট পাবেন, তারা কিন্তু টিকিট পেলেন না। অবশ্যই বড় ঘটনা, কুণাল ঘোষ এবার বেলেঘাটা থেকে প্রার্থী হচ্ছেন, যিনি কলকাতার একটা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। বেলেঘাটার প্রার্থী পরেশ পাল বৃদ্ধ হয়েছিলেন, তার জায়গায় কুণাল ঘোষ, যিনি তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের যাকে বলে সমস্ত সমস্যার সমাধান করেন, সেই কুণাল ঘোষ প্রার্থী হচ্ছেন বেলেঘাটা থেকে। আর মানিকতলায় অর্থাৎ সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া আসনে এবার সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পাণ্ডে না, তার মেয়ে শ্রেয়া পাণ্ডে প্রার্থী হচ্ছে। তার বাইরে আপনি যদি দেখেন খুব একটা বড় চমক নেই। প্রায় সব মন্ত্রী পুরনো আসনে প্রার্থী হচ্ছেন,
ব্রাত্য বসু দমদমে, ফিরাদ হাকিম বন্দরে, টালিগঞ্জে অরূপ বিশ্বাস, রাসবিহারীতে দেবাশিস কুমার, মোটামুটি তৃণমূল তার পুরনো প্রার্থী তালিকাকেই ধরে রেখেছে। বিজেপি থেকে যারা তৃণমূলে যোগ দিয়েছিলেন, যেমন সুমন কালজিলাল, তিনি আলিপুরে প্রার্থী হচ্ছেন, তিনি প্রাক্তন সাংবাদিক। দুজন সাংবাদিককে আমরা প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি। একজন টেলিগ্রাফ পত্রিকার প্রাক্তন রাজনৈতিক সম্পাদক দেবদীপ পুরোহিত, তিনি প্রার্থী হচ্ছেন উত্তর 24 পরগনায়। আর কুণাল ঘোষ, যিনি একাধারে তৃণমূলের মুখপাত্র ও সম্পাদক, তিনি প্রার্থী হচ্ছেন বেলেঘাটা থেকে। আর সুমন কালজিলাল, তিনিও আগে সাংবাদিক ছিলেন, তিনি আগে 2021-এর নির্বাচনে তৃণমূলের সৌরভ চক্রবর্তীকে হারিয়েছিলেন, তিনি আবার বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছিলেন, তিনিও আবার প্রার্থী হচ্ছেন। তৃণমূলের তরুণ ব্রিগেডদের মধ্যে আমি তিনজনের নাম উল্লেখ করেছি। তৃণাঙ্কুর, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ঘোষ প্রার্থী হচ্ছেন। উত্তরপাড়া, যে আসন নিয়ে অনেক জল্পনা ছিল, সেখানে শেষ পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনিই প্রার্থী হচ্ছেন, অর্থাৎ না ইমন চক্রবর্তী এলেন, না কাঞ্চন মল্লিক রিপিট হলেন। আরেকটা যেটা প্রশ্ন, তৃণমূলের বাকি যাদের নাম শোনা যাচ্ছিল, আমি আবারও রিপিট করছি, অরূপ চক্রবর্তী, সুদীপ রাহা, জয়া দত্ত, এরা কিন্তু প্রার্থী হিসেবে আসতে পারলেন না। এদেরকে হয়তো জায়গা করে দেওয়া গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক সম্মেলনের শুরুতে সেটা বলেওছেন যে যারা এবার জায়গা পেলেন না তারা হতাশ হবেন না, তাদের দলে বা অন্য কোথাও গুরুত্ব দেওয়া হবে। তৃণমূলে এই যে নবীন এবং প্রবীণের ভারসাম্য, আমি বলবো সেক্ষেত্রে এবারও কিন্তু প্রবীণদের দিকেই পাল্লা ভারী। তো যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন যে 40-এর নিচে কত শতাংশ মানুষকে প্রার্থী করা হয়েছে বা মহিলাদের মধ্যে কতজনকে প্রার্থী করা হয়েছে। আমি সরাসরি এবার চলে যাব কৌশিকদার কাছে। কৌশিকদা, একেবারে নির্বাচনে মানে ভোটের ঘন্টা তো বেজেই গেছে, এবং সেক্ষেত্রে আপনারা কি আশা করছেন যে গত কয়েক বছরে কংগ্রেসের নির্বাচনের ফলাফল যেভাবে সামনে এসেছে, সেদিকে দাঁড়িয়ে এবারে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আমাদের এবারের প্রথম কথা হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের ভোট শেয়ার অনেকটা বাড়ানো, মানুষের কাছে পৌঁছানো। আমরা এর আগে কখনো বামেদের সাথে কিংবা তৃণমূলের সাথে 2011-তে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, একসাথেই ক্ষমতায় এসেছিলাম, আমরা করে আমাদের যেটা হয়েছে সেটা আমাদের কোর ভোটার, আমাদের যে সিম্বল, সেটা আস্তে আস্তে অনেক জায়গা থেকে মানুষের মন থেকে হারিয়ে যেতে আরম্ভ করেছিল। কিন্তু ভারতবর্ষ পুরো ক্ষেত্রটা দেখলে আপনাকে দেখতে হবে ভারতবর্ষে আসল যুদ্ধটা বিজেপির সাথে কংগ্রেসের। কিছু কিছু স্টেটে কিছু কিছু রিজিয়নাল পার্টি আছে, তাদেরকে বিজেপি বোর্ডে হিসেবে কাজ করাচ্ছে একটা কংগ্রেস মুক্ত ভারত করার জন্য। তো সেই জায়গা থেকে তারা কিন্তু বোর্ডে হয়ে কাজ করে যাচ্ছে, কখনো কেজরিওয়াল, কখনো পট্টনায়ক, কখনো আপনার নীতিশ কুমার। তো এরা কিন্তু বোর্ডে হয়ে কাজ করছে। আলটিমেটলি বিজেপির উদ্দেশ্য কংগ্রেসকে সরানো এবং এদেরকে বাফার হিসেবে ইউজ করা। আমরা সেই জায়গাটা থেকে আমরা এদেরকে বাফার হিসেবে ইউজ করে আমাদেরকে সরিয়ে নেওয়ার জায়গা থেকে আমরা পশ্চিমবঙ্গে সেই জায়গাটা আর হতে দেবো না। আমরা নিজেরা লড়বো, আমরা নিজেরা আশা করি আমরা মানুষ এবার ডিসাইড করবেন যে এই যে বিজেপি এবং আমরা বলছি যাহা নবান্ন তাহাই 56, মানে দুজনের যে একটা পশ্চিমবঙ্গে একজন থাকবে আর সেন্টারে আরেকজন থাকবে, যখন রাজ্যসভায় দরকার ওয়াকআউট করবে, কিংবা এখানে যখন ধরুন আজকে আমি একটা ঘটনা এর আগেও বলেছি, আবার বলছি, আজকে যদি সুজয় ভদ্রর ভয়েস ফরেন্সিক রেজাল্টটা বেরোয় তাহলে হয়তো পুরো ভোট ওলটপালট হয়ে যেতে পারে, কারণ এমন কিছু লোক তার মধ্যে ভয়েস রেজাল্টে বেরিয়ে আসবে, মারাত্মকভাবে ওলটপালট হবে। সেই রেজাল্টটা আজকে হোম মিনিস্ট্রি হিমঘরে 4 মাস 5 মাস ধরে বসিয়ে রেখে দিয়েছে। তার কোনো বিজেপিও কর্মীরাও সেটা চাইছে না, এবং তৃণমূলের জন্য প্রচণ্ড উল্লাসে আছে। জানে যে এখানে তাদেরকে এমন কিছু, হ্যাঁ ভোট তো লড়তেই হবে, একটা গণতান্ত্রিক দেশ, সেখানে ভোট হবে, ভোটের জন্য মারামারি হবে, ঢিল ছোঁড়াছড়ি হবে, কিন্তু ভোটের বাইরে যেগুলো আছে, যেগুলো একটা প্রশাসনিক ব্যাপার, সেখানে আমরা দেখছি একটা প্রশাসন আরেকটা প্রশাসনকে সবসময় সাহায্য করে আসছে। আমি আরেকটা কথা বলি, আমি এআইসিসির মিডিয়া কোঅর্ডিনেটর আসামে, আমি শিলচর আর গৌহাটির মধ্যে যাতায়াত করি। আমি গত সপ্তাহে গৌহাটিতে ছিলাম। গৌহাটিতে আমি যে কদিন ছিলাম, আমি যেদিন এসেছি তার আগের দিন প্রাইম মিনিস্টার ওখানে, নরেন্দ্র মোদী ওখানে সভা ছিল। তো সেখানে সভা হলো, আমি সেদিন সারাদিনই রাস্তায় ছিলাম গাড়িতে, নানা পুরো গৌহাটি অনেকখানি চষতে হয়েছে। তো সেখানে রাস্তায় জ্যাম হয়েছে, সেখানে গাড়ি আটকানো হয়েছে সিকিউরিটি রিজনসের জন্য,
কিন্তু আমরা দেখিনি একটা যেখানে কংগ্রেসের সাথে কিন্তু ওখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, মানে গৌরব গগৈ ক্ষমতায় আসবে এরকম একটা ব্যাপার। সেখানেও কিন্তু আমরা রাস্তায় ঘাটে কোথাও দেখলাম না যে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলেরকে ফিজিক্যালি আক্রমণ করছে। সেটা আমি পরের দিন পশ্চিমবঙ্গে এলাম, ভোরবেলা পৌঁছলাম, দুপুরে টিভি খুললাম, খুলে দেখি যে মন্ত্রীর বাড়িতে ঢিল ছুটছে, মন্ত্রী সাংবাদিক সম্মেলন করছেন, তারপর আরেকটা সাংবাদিক সম্মেলন করতে যাচ্ছেন, তখন তার এখানে একটা লিকোপ্লাস লাগানো, তারপরে বিজেপির ছেলেরা মন্ত্রীর বাড়িতে ঢিল ছুঁড়ছে, কাঁচ ভাঙছে। এই যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে যে আমরা দুজনে এখানে আছি, আমরা এখানে মন্দির মসজিদ দিয়ে রাজনীতি করব, যতই দুর্নীতি করি আমরা এখানে পশ্চিমবঙ্গে কিংবা কেন্দ্রতে আমরা দুজনেই এখানে একটা ন্যারেটিভ তৈরি করে এবং থাকবো। আপনার এই প্রশ্নের উত্তর আমরা সঠিকভাবে নিতে পারবো কিছুক্ষণের মধ্যেই। বসুন্ধরা আমাদের সঙ্গে যোগদান করবেন এই অনুষ্ঠানে এবং তারপরে নিঃসন্দেহে এই প্রশ্নের উত্তর তার থেকে নেব। যেটা আপনি বললেন যে এখনো পর্যন্ত কংগ্রেসের যা পরিস্থিতি, কি মনে করছেন এবারের নির্বাচনে অন্তত কংগ্রেস কি খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়াতে পারবে? দেখুন, মানুষের আপনি যদি বলেন যে হ্যাঁ মন্দির মসজিদ এগুলো প্রাসঙ্গিক, তাহলে আমরা প্রাসঙ্গিক নই। আপনি যদি বলেন দুর্নীতিটা প্রাসঙ্গিক, তাহলে আমরা প্রাসঙ্গিক। যদি বলেন এই যে একটা বাইপোলার সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, হিন্দু মুসলিম একটা ক্রিয়েট করা হচ্ছে, এগুলো যদি মানুষের মনে প্রাসঙ্গিক হয় তাহলে আমরা প্রাসঙ্গিক। এবং আপনারা যদি বলেন না এগুলো আজকালকার ভোটে প্রাসঙ্গিক নয়, এখনো মানুষ বুঝতে পারছে না এটা কতটা বিপদ তাদেরকে ডেকে আনছে, আরও কিছুদিন সময় লাগবে, আমরা আরও কিছুদিন অপেক্ষা করব প্রাসঙ্গিক হওয়ার জন্য। কিন্তু আলটিমেটলি ভারতের যে সিচুয়েশন, সেখানে লড়াইটা হবে একটা ধর্মনিরপেক্ষ শক্তির সাথে, একটা মানে কমিউনাল শক্তি, এবং আমরা সেই জায়গাটাকে জোরদার করার জন্য প্রত্যেকটা জায়গায় লড়ছি। লড়ে আজকে জিতবো, আজকে না হয় কাল আমাদের জিততেই হবে, কারণ ভারতবর্ষকে যদি ভারতবর্ষ রাখতে হয়, এই যে একটা প্লুরালিস্টিক সোসাইটিকে যদি ধরে রাখতে হয়, এখানে কিন্তু কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। আবারও এই রাজ্যে আগামী দিনে কংগ্রেস নিজের পায়ে দাঁড়াতে পারবে এবং আবারও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারবে। আমি একেবারে সরাসরি চলে যাব অভিজিৎ আপনার কাছে। রাম বাম তত্ত্ব আমরা এর আগে একাধিকবার শুনেছি এবং কৌশিক দা তিনিও যেরকম বললেন যে কোথাও গিয়ে একটা অভিযোগ সামনে আসে যে তলায় তলায় বামেদের বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসেরও একটা আঁতাত রয়েছে, কি বলবেন? দেখুন, আমি ছড়াছড়ি হচ্ছে, কিন্তু ওপর লেভেলে নিজেদের মানে নিজেদের জায়গাগুলোকে বাঁচিয়ে রাখছে। এটা ঠিক তলায় তলায় না, উপরে উপরে। বলুন অভিজিৎ প্লিজ। আচ্ছা, আমি বলছি, আমি ওনার কথাগুলো সব শুনলাম, আমি দু একটা উত্তর ওনাকে দিই। উনি একটু আগে বললেন যে কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির লড়াই, এবং কিছু স্টেটে কিছু আঞ্চলিক দল আছে যাদেরকে ভারতীয় জনতা পার্টি নাকি ইউজ করছে। দেখুন, আমি আপনাকে একটা জিনিস মনে করাতে চাই, সেটা হচ্ছে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল যে সরকারে এসেছিল, সেটা কিন্তু কংগ্রেসের হাত ধরেই এসেছিল। সুতরাং উনি যে প্রথমেই যে কথাটা বললেন, এটা একটা অবান্তর কথা। দ্বিতীয় কথা, উনি বলছেন যে দিল্লি নাকি আম আদমি পার্টি। আচ্ছা দেখুন, আমি আপনাকে একটা দৃশ্য মনে করাই, যেদিনকে দিল্লিতে রেজাল্ট বেরিয়েছিল, সেদিনকে আম আদমি পার্টি যখন হেরে যায় এবং কংগ্রেস কিন্তু সেখানে 0 সিট ছিল, তা সত্ত্বেও আপনাদের যদি আর্কাইভে সেই ছবিগুলো থাকে আপনারা একটু ঘেটে দেখবেন, কংগ্রেসের পার্টি অফিসে উল্লাস হয়েছিল। কেন? যে আম আদমি পার্টি ক্ষমতায় আসতে পারেনি। সেই কারণে আম আদমি পার্টি যাতে ক্ষমতায় না আসে, তাতে বিজেপি জিতুক, তাতে কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কংগ্রেস আনন্দ করেছে। তো উনি যেই অভিযোগগুলো করছেন, টোটালি অবান্তর একটা অভিযোগ। আচ্ছা, দ্বিতীয় কথা, উনি বললেন যে কংগ্রেস নাকি ধর্ম নিরপেক্ষ একটা দল। ভারতবর্ষের সব থেকে বেশি কমিউনাল রাজনীতি যদি কেউ করে থাকে, সেটা তো কংগ্রেস করেছে। কংগ্রেসের আমি ছোট্ট দুটো উদাহরণ দিই, উনি হয়তো ভুলে গেছেন, রাজীব গান্ধী শাহবানু কেস, যেটা সুপ্রিম কোর্টের রায় ছিল 3 তালাক, সেটাকে তো উনি পাল্টে দিয়েছিলেন। তারপরে উনি করলেন কি, ইলেকশনের আগে টুক করে যে রাম মন্দিরের তালাটা খুলে দিলেন। তো সব থেকে বেশি ধর্মীয় মেরুকরণ, সব থেকে বেশি ধর্মের ভিত্তিতে এবং সব থেকে বেশি কমিউনাল রাজনীতি যদি কেউ সারা ভারতবর্ষে করে থাকে, তার নাম হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেস। তো উনি এইগুলোর থেকে এড়াতে পারেন না। এবার দ্বিতীয় কথা, উনি যেটা বলছেন যে তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির সেটিং আছে, না না, উনি কি করে জানলেন আমি জানি না সেটিং আছে। সেটা তো দেখুন, গতবার সিপিএম এবং কংগ্রেস একসাথে লড়াই করেছিল, সেই রাহুল গান্ধী এবং ইন্ডি জোটে কিন্তু এরা একসাথেই আছে। এই সিপিএম আছে, কংগ্রেস আছে, এমনকি তৃণমূল কংগ্রেসও আছে।
ইন্ডি জোটে। তো এনারা এই অভিযোগগুলো করছেন। আবার রাহুল গান্ধী কেরালাতে যে বলছে যে সিপিএম এর সঙ্গে নাকি ভারতীয় জনতা পার্টির সেটিং আছে। তো এনারা কি বলে, কখন কি করে, সেটার কোনো যৌক্তিকতা নেই। তার জন্যই এরা সমস্ত রাজ্যে শূন্যতে পরিণত হয়েছে। সেটা দিল্লি দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন, এবং আগামী দিনে এই যে 4-5টা রাজ্যে যে ইলেকশন হতে চলেছে, যেমন ধরুন তামিলনাড়ু, আসাম, পন্ডিচেরি, এটাতেও ওনারা ওই 0 থেকে 10-এর মধ্যেই থেকে যাবেন। মানুষ ওনাদেরকে নিচ্ছে না। ওনাদের এই নোংরা রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। সারা ভারতবর্ষে মানুষ উন্নয়নের রাজনীতিকে গ্রহণ করেছে, যেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এবং বর্তমানে যে সরকার, মানে বর্তমানে যে 26-এ যে এই নির্বাচনটা হতে চলেছে, এখানে সরকার ভারতীয় জনতা পার্টির এই কারণে হবে কারণ মানুষ ফেড আপ হয়ে গেছে এই তৃণমূলের গুন্ডাগিরি, রাহাজানি, ললেস একটা রাজ্য, এবং সবথেকে বড় কথা করাপশন। এর উপর দাঁড়িয়ে এবারে নির্বাচন হবে এবং ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। 14তম রাজ্য হবে পশ্চিমবঙ্গ। একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসুন্ধরা গোস্বামী। বসুন্ধরা, স্বাগত জানাই আপনাকে। এবং তিনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থীও হচ্ছেন, অনেক শুভেচ্ছা। প্রথমেই আমরা অনুষ্ঠানের শুরুতে এই প্রার্থী তালিকা নিয়েই একটা আলোচনাতে যাচ্ছিলাম। প্রথমে যেটা জানতে চাইবো যে শুরু থেকে আমরা দেখেছি 230 এই আসন সংখ্যা লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে এবং এবারেও একটা জয়ের আশা আপনারা রাখছেন। সত্যি কতটা আশাবাদী? বসুন্ধরা, আপনাকে। হ্যাঁ, পুরোপুরি আশাবাদী। এবং যতখানি ভাবা হয়েছে যে 230 পর্যন্ত যাব, তার থেকে বেশি তো কোনো মতেই কম হবে না। বিজেপি যে স্বপ্নটা দেখছে সেটা কিছুতেই সার্থক হওয়ার নয়, কিছুতেই হবে না। বাংলার মানুষ এতগুলো বছর ধরে বুঝেছে ওদের ভাবসা, এবং বাংলাতে শেষ পর্যন্ত যে ব্রিগেডে যে মিটিং হয়েছে, সে মিটিংয়ে দেখা গেছে যে বিজেপি বাংলা এসে বদলেছে। তো এসব ভেক ধরা লোকজনদেরকে আমরা বাংলার মানুষেরা চিনেছে এতগুলো বছর ধরে। তো তার জবাব একেবারে বিধানসভা ভোটে আরও ভালো করে পাওয়া যাবে। বসুন্ধরা, আমি একদম স্পেসিফিক্যালি একটা বিষয় নিয়ে জানতে চাইবো। যেহেতু ইতিমধ্যেই আপনি পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে কোন বিষয়গুলো নিয়ে যাবেন? কারণ যখনই এই উন্নয়নের প্রসঙ্গ ওঠে তখন বিরোধীদের তরফ থেকে একরাশ অভিযোগ কিন্তু সামনে আসে। না, সেই অভিযোগগুলো অনেক ক্ষেত্রেই বানানো, সেগুলো সবটাই যথাযথ নয়। এবং মিডিয়াকে না, সেই মিডিয়াতে যত বেশি করে পারা যায় সেই ব্যবস্থা করা, আর কি নিজেদের একটা প্রোপাগান্ডা ব্যবস্থা করা। উন্নয়নের লক্ষ্যেই নির্বাচন হবে, উন্নয়নের জন্যই নির্বাচন হবে, এবং বাংলার উন্নয়ন অব্যাহত থাকবে। মেরুকরণ আমরা কিছুতেই হতে দেব না। এবং বাংলার মানুষকে কোনটা ঠিক কোনটা ভুল, কারা পরিযায়ী, কারা ভারতবর্ষের রাজনীতির পক্ষে খুবই ক্ষতিকারক, সেই জিনিসটা আমরা তুলে ধরার চেষ্টা করব। একটা সুস্থ সমাজ রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেসকেই ভোট দেওয়া উচিত, বিজেপিকে নয়। বিজেপি মানে ভয়ঙ্কর এক শক্তি, কখনো এই ভেষ বদলাচ্ছে, কখনো ওই ভেষ বদলাচ্ছে, কখনো একে সামনে আনছে, কখনো তাকে সামনে আনছে। এখন আবার নতুন করে মাছ মাংস খাওয়া চালু করেছে, কালীর পূজা করতে শুরু করেছে। সুতরাং এদের সাথে রাম বা কোনো আধ্যাত্মবাদ কোনো কিছুর সম্পর্ক নেই। একেবারে মনুবাদী একটা দল, নিজেদের ভেক, নিজেদের জামাকাপড় বদলে, জামাকাপড় পাল্টে, যেভাবে হোক এটাকে বাংলাকে দখল করার চেষ্টা করছে। আসলে বাংলার ভেতরে এত মনীষা আছে, এত ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আছে, এত খনি আছে চিন্তা ভাবনার, উদারতা, লিবারাল ভাবনা চিন্তার, সেইটাকে আসলে ধ্বংস করতে চায়। দার্শনিকভাবে মানুষকে যদি না কুক্ষিগত করা যায়, মানুষের দর্শনটাকে, ইতিহাসটাকে না যদি না বদলে দেওয়া যায়, তাহলে পরে আসল জয় হয় না। আমি এই প্রশ্নের উত্তর বিষয়টা এটাই। তার আগে চলে যাব আমি কৌশিকদার কাছে। কৌশিকদা, আমি বসুন্ধরা দেবীর কাছে দুটো আগের অনেকগুলো প্রশ্ন ছিল তৃণমূলের কাছে, কিন্তু তিনি ছিলেন না বলে খুব রেলিভেন্ট কিছু কোয়েশ্চেন করেছিলাম আমি, তো সেগুলো উত্তর পরে যদি আবার সুযোগ পাই প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা নিয়ে আমি একটা ছোট্ট বিরতিতে যাব কৌশিকদা। আমি একটা প্রশ্ন, দুটো প্রশ্ন। একটা হচ্ছে, আপনারা বললেন যে আমরা কমিউনাল লাইনে আমরা ডিভাইড করি না। একজন মুখ্যমন্ত্রী, একজনও সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করতে পারেননি। যেখানে আমি কথা বলিনি, আমি হাত তুলেছিলাম। এরকম করলে কিন্তু আমি, তাহলে আপনি বলবেন, আমি না বলুন। একজন মুখ্যমন্ত্রী স্টেজে দাঁড়িয়ে বলছেন, আজকে যদি একটা গোষ্ঠী রেগে যায় 1 সেকেন্ডে আপনাদের শেষ করে দেবে, আমরা আছি বলে আপনাদের শেষ করতে পারছে না। এটা যদি একটা মুখ্যমন্ত্রীর বক্তব্য হয়, এটা যদি কমিউনাল না হয়, তাহলে আমি বলবো বাংলার ইন্টেলেকচুয়ালিজম মরে গেছে।
ওই আমি কিন্তু উত্তরটা না, দেবো না, আপনাকে। দেবেন নিশ্চয়ই, ইন্টেলেকচুয়াল মরে গেছে এবং ওইগুলো এসে দাঁড়িয়েছে আপনাদের ওই কবিতায়, যেই কবিতাগুলো এখন স্কুলে পড়ানো হচ্ছে। যদি বলেন যে ওটা একটা কমিউনাল বক্তব্য নয়, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরএসএস বারংবার তাদের মুখপত্রতে পাঞ্চজন্যতে মমতা ব্যানার্জিকে দুর্গা হিসেবে অভিহিত করেছে এবং কখনো মমতা ব্যানার্জি বলেন আরএসএস ভালো, বিজেপি খারাপ, কখনো বলেন মোদি ভালো, অমিত শাহ খারাপ, কারণ ওনার একটা ফান্ডিং আছে, ওনার নানা রকম সাপোর্ট আছে, নানা রকম ধরুন ইডির কেসটাকে পিছিয়ে দিল ভোটের আগে যাতে ওনাকে যাতে জেলে না যেতে হয়। সুতরাং এইগুলোর জন্য ওনাকে একটা দুর্গা করে রেখেছে এবং উনি এই স্টেটাসটাকে খুব ভালোভাবে এনজয় করছেন। আমি এই প্রশ্নের উত্তর বিরতিতে থেকে ফিরে এসে নেব এবং দুজনের কাছেই যাব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে প্রতিনিধিরা। তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরে আসছি বঙ্গযুদ্ধ 2026 নিয়ে। বিরতির পর আরো একবার স্বাগত জানাই বঙ্গযুদ্ধ 2026। বিরতির আগে কৌশিকদার নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল তৃণমূলের উদ্দেশ্যে, আমি উত্তর নেব বসুন্ধরা থেকে। না, সেটা হচ্ছে যে দেখুন, বিজেপি পুরোটাই বেঁচে আছে প্রোপাগান্ডার ওপরে। যেগুলো আপনারা বলছেন এর কোনো বাস্তবতা কিন্তু নেই। পাঞ্চজন্যতে বেরিয়েছিল দুবার উনি দুর্গা। হ্যাঁ, তাতে কি বেরোলো? আমি সেটা প্রশ্নটা করলাম বারবার, না, ওনাকে কেন প্রশংসা করেন? কে প্রশংসা করেন? মানে বিজেপি বিজেপি মনে করে যে এটার উত্তরটা দিয়ে আপনাকে, বিজেপি হয়তো মনে করে যে সিপিএম হচ্ছে মমতা ব্যানার্জির থেকে বেশি লিবারাল। ওই বেশি লিবারাল শক্তিকে আটকাবার জন্য মমতা ব্যানার্জিকে প্রশংসা করে। তো আমার প্রশ্নটা এতক্ষণ ধরে আলোচনা দাঁড়ান, কিন্তু ঘটনাটা যে বাস্তব নয় সেটা না না না, একেবারেই না। এটা ভাবা, এটা ভেবে বিজেপি ওনাকে এই কথাগুলো বলে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে সিপিএম এর থেকেও অনেক বেশি লিবারাল হওয়ার ক্ষমতা মমতা ব্যানার্জি কিন্তু রাখেন। এটা কিন্তু প্রমাণ করেছেন। ক্ষমতা উনি রাখেন, উনি করেন ধরে রাখার জন্য কিন্তু উনি এখন আর লিবারাল থাকছেন না। না, ডেফিনেটলি লিবারাল থাকছেন। কোথায় বলুন? হ্যাঁ, একটা ভাষায় বিজেপি বলছে, একটা ভাষায় বিজেপি বলছে। না, আপনি উত্তরটা শুনুন। মমতা ব্যানার্জি আরেকটা ভাষায় বলছে হিন্দু খাতরে মে হ্যাঁ, কিন্তু ওনার ভাষাটা না একদম ওখানে দাঁড়িয়ে বলছে 1 সেকেন্ডে আপনাদের শেষ করে দেব। উত্তরটা নেব। যদি উত্তর ভারতে যখন যোগী আদিত্যনাথ বলেন যে আমি 20% আর 80% এই দুটো ভাগে মানে আমার রাজ্যটাকে দেখি, আমি 80%-এর ভোট নিয়ে ভাবিত, আমি 20%-এর ভোট নিয়ে ভাবিত না। কিন্তু বাংলাতে তো ওইভাবে দেখা যায় না। সত্যি তো সংখ্যালঘুদের প্রোটেক্ট করাটা যে কোনো রাজ্য সরকারের বা যে কোনো সরকারের একটা দায়, সংখ্যালঘু একটা দায়, সেই দায় সরকার নেবে না। মুখ্যমন্ত্রী দায় নিয়ে পড়ে আছে। আমি আসামের এআইসিসির কোঅর্ডিনেটর, ওখানে বলছে কংগ্রেস নাকি মুসলমানদেরই দল, কারণ আমরা সংখ্যালঘুদের সঙ্গে সংখ্যাগুরুদের সবাইকারই দিচ্ছি। হ্যাঁ, তো দায় তো রয়েছে। তাতে আপনাদের দায়টা দায়, কিন্তু মমতা ব্যানার্জি সেই দায় নিলে তার অন্যায়। কিন্তু উনি আপনাদের একটা দায়িত্ব খাতরে মে হ্যাঁ একটা অন্য ভাষায় একই কথা বলেন না। উনি হিন্দুদের সম্পর্কে কোথায় বলেছেন যে আপনারা যদি ওনারা একটা সম্প্রদায় যদি মনে করে 1 সেকেন্ডের মধ্যে আপনাদের শেষ করে দিতে পারে, এই কথাটা বলেছেন 1 সেকেন্ডে আমি আছি বলে আপনারা বেঁচে আছেন। এটা একটা মুখ্যমন্ত্রী একটা না, আপনারা যখন বলেন তখন সেটা দায়িত্ব, আর যখন মুখ্যমন্ত্রী যদি চলে যাব তো অভিজিতের কাছে, সেটা অন্যায় না। হিন্দু খাতরে মে হ্যাঁ, সেটা রাজনীতি। আমি অভিজিতের কাছে একটু চলে যাব এই প্রসঙ্গে, আপনি কি বলতে চাইবেন? না, আমি শুনছিলাম দুজনের কথা। আসলে তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই হাত ধরে এসছে, আর কংগ্রেসের থেকে ধর্মীয় মেরুকরণের বেশি তো কেউ করেনি। দেখুন, ভারতীয় জনতা পার্টি সৌজন্যবোধের রাজনীতি করে, সুস্থ সংস্কৃতিতে বিশ্বাস করে। আমি প্রথমেই বসুন্ধরা দিদি, যিনি এখানে উপস্থিত আছেন, পূর্বস্থলী উত্তরের বিধানসভা থেকে উনি এবার প্রার্থী হয়েছেন, ওনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ভারতীয় জনতা পার্টির থেকে। দেখুন, ধর্মীয় মেরুকরণে যদি কেউ হয়ে থাকে সেটা তো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তো দুজনেই এক, এর বাইরে তো কিছু নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন করতে চান, মাথায় কাপড়টাকে সংখ্যালঘু প্রার্থীর নাম বলতে পেরেছেন? দিদি একটু বলতে দিন দিদি।
আমি অনুরোধ করছি, আমি বলুন হ্যাঁ, বলুন তো বলুন উনি আমরা তো শুনছি, মাথায় বলুন তো- বলুন প্লিজ। হ্যাঁ, উনি তো মাথায় তো কাপড়টা বাঁধেন হিজাবের মতো করে, তো এটা কি ধর্মীয় মানে একটা সম্প্রদায়কে আঘাত করা নয়? আচ্ছা, এইগুলো তো ঠিক আছে। আমি আপনাকে বলি, এই যে কংগ্রেস এইমাত্র একটা বক্তব্য রাখলেন দাদা, আমি শুনছিলাম, উনি বললেন যে কংগ্রেস কি আসামে নাকি মুসলমান। আরে কথাটা তো ঠিক, আপনারা তো মাইনরিটিদের জন্যই কাজ করেন, তথাকথিত মাইনরিটি। হ্যাঁ, যদিও মানে যে সম্প্রদায়ের কথা বলা হচ্ছে তারা তো সংখ্যা হিসেবে তো মাইনরিটি নয়, বাট তথাকথিত আমি ধরে নিলাম আপনারা তো বরাবর সেই কাজটা করে গেছেন। আপনারা নাহলে শাহবানুর কেস থেকে উইথড্র করেন নাকি? কোনোদিন সুপ্রিম কোর্টের আইনকে আপনারা বদলে দিতে পারেন, এটা আপনাদের রাজনীতি করেছিল, আপনারা এটা মনে রাখা উচিত। আর দেখুন, ভারতবর্ষের স্বাধীনতা, আমি যদি একটু ইতিহাসের পিছনে যাই দাদা, আমরা যদি একটু পিছনে যাই, ভারতবর্ষের স্বাধীনতাটা ধর্মীয় মেরুকরণের উপর দাঁড়িয়ে হয়েছিল। ধর্মের ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছিল এবং ধর্মের ভিত্তিতে একটা পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান তৈরি হয়েছিল। এটা অস্বীকার করার জায়গা কোথাও নেই। আপনারা হয়তো চোখ বন্ধ করতে পারে, কারণ এটা আপনাদের রাজনীতির একটা ময়দান, আপনারা এইভাবে রাজনীতিটা করেন। দেখুন, কংগ্রেসের কথা নিয়ে আমি বেশি বিচলিত নই পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের নিরিখে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের লড়াইটা সোজাসুজি তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ধর্মীয় মেরুকরণ করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি আপনাকে একদমই, আমি এর উত্তর নিয়ে আমি একটু যাব অভিজিৎদার কাছে। আপনাদের সঙ্গে কোনো লড়াই নেই। আমি দুটো প্রশ্ন এখানে রাখবো। প্রথমে যেটা তুলেছিলাম যে প্রাসঙ্গিকতা, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি দেখা যায় মালদা বলুন, মুর্শিদাবাদ বলুন এবং উত্তর দিনাজপুর বলুন, এখানে আপনাদের নিজস্ব একটা কমিটেড ভোটার ছিল এবং সেই ভোট ব্যাংকে কিন্তু একটা ফাটল ধরেছে। একেবারে যদি স্পেসিফিক করে বলা যায় তাহলে সংখ্যালঘু ভোট ব্যাংক কিন্তু আপনারা হারিয়েছেন। এর ব্যর্থতা হিসেবে কি বলবেন, বা এবারের নির্বাচনে সেটা আপনারা কতটা ধরে রাখতে পারবেন? আমাকে প্রশ্ন একদম। আমাদের দেখুন, কংগ্রেস একটা সর্বভারতীয় দল, সেখানে যেমন এতদিন ধরে হিন্দুরাও ভোট দিয়ে এসছে, মুসলিমরাও তাদের কংগ্রেসকে বিশ্বাস করে এসছে, খ্রিশ্চান, আমাদের শিখ একজন প্রাইম মিনিস্টারও হয়েছেন। সুতরাং আমাকে সবাই বিশ্বাস করে। পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছিল, তৃণমূল সবার হাত ধরে আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল, সবার হাত ধরে। সেই সময় বিজেপিও সাপোর্ট করেছিল, কংগ্রেসও সাপোর্ট করেছিল, আলট্রা লেফটিস্টরাও সাপোর্ট করেছিল, সবাই এসইউসি অবধি সাপোর্ট করেছিল। কেন? সেই সময় আমাদের একটা জগদ্দল পাথরকে সরাবার দরকার ছিল। আমরা কিছুদিন সেই মন্ত্রিসভায় ছিলাম, সেই মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসেছি। এবার দেখুন, সংখ্যালঘুরা যে যেখানেই থাকে, আজকে এখানে মুসলমানরাই হোক কিংবা বাংলাদেশে হিন্দুরাই হোক, তাদের সবসময় একটা ভয় থাকবেই। আমরা কংগ্রেস থেকে এটাকে আমরা সবসময় ভয়টাকে না রাখার চেষ্টা করে আসি। এখানে যখন মমতা ব্যানার্জি এরম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলে, তখন স্বাভাবিকভাবে যে কোনো সংখ্যালঘু মানুষ যারা চারিদিকে একটা 70% অন্য সম্প্রদায়ের লোক দিয়ে পরিবেষ্টিত হয়ে আছেন, তারা আখলাক খান হবেন না দীপু দাস হবেন, সেই ভয়ে ওনারা যারা ক্ষমতায় আছে তার সঙ্গেই থাকবেন। এটা একটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি যদি দেখেন, যখন একটা উপনির্বাচন হলো, একটা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী জিতে বেরিয়ে এলো, সেটা ওনারা তাকে আবার পয়সা দিয়ে তার ব্যবসা আটকে যাবে বলে তাকে নিয়ে চলে গেলেন। উপনির্বাচনে আমরা কিন্তু না, সংখ্যালঘু জায়গায় একটা আমরা উপনির্বাচন না, তাহলে কোথাও গিয়ে কি এমন একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে অন্য একটা দল কিভাবে যে দল থেকে একজন প্রার্থী জিতছেন তাকে ভাঙিয়ে আনতে পারেন? সেখানেও কি সেই এক্সিস্টিং দলের কোথাও গিয়ে একটা ব্যর্থতা থাকে না? আচ্ছা, আজকে ধরুন আজকে শুভেন্দু অধিকারী কি খুব উনি এতে সনাতন ধর্মে বিশ্বাস করেন বলে বিজেপিতে গেছেন না? উনি তৃণমূলে থেকে এমন কিছু কারাপশনে জুড়ে গেছিলেন যে ওনাকে যেতে হয়েছে ওয়াশিং মেশিনে। বলুন, শঙ্কুদেব পান্ডা উনি তৃণমূলের এতে বাইপাসের পার্টি অফিসে বসে তৃণমূল ছাত্র পরিষদের হয়ে রেগুলার পয়সা তুলতেন। তারপর যখন উনি ফেসে গেলেন, তখন ওনাকে নিয়ে চলে গেল। এবং ধরুন সুজয় ভদ্র, আমি আবার বলছি, আবার উনি এসছেন, ওনাকে জিজ্ঞেস করছি, সুজয় ভদ্রর ভয়েস স্যাম্পলের ফরেন্সিক টেস্ট যদি বেরোয়, আপনাদের এত বড় একটা মাথা গড়িয়ে যাবে যে ওটা হোম মিনিস্টার 6 মাস ধরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে, রেজাল্টটা বেরোচ্ছে না। বিজেপির মুখপাত্র প্রশ্নের উত্তরটা আসেনি, হয়নি। সুতরাং এমন একটা জায়গায় আমরা ভোট ব্যাংক হারিয়েছি, এটা একটা সাময়িক ব্যাপার। এত বড় একটা দল, 100 বছরের ওপরের দল, আমরা অনেক জায়গায় অনেক কিছু হারিয়েছি। তৃণমূল কোথাও গিয়ে আমাদের হারাবার চেষ্টা করছে, কোথাও অন্য কেউ হারাবার চেষ্টা করছে, আমরা সেটা আবার ফেরত পাবো। এবং আবার বলছি, ভারতবর্ষকে যদি একটা প্লুরাল সোসাইটি রাখতে হয়, তাহলে কংগ্রেসকে ফিরে আসতে হবে। আঞ্চলিক দল, সে সর্বভারতীয় নাম নিয়ে রাজনীতি করুক আর যাই করুক, তাদের দিয়ে কিন্তু ভারতবর্ষের প্লুরালিটিটা রক্ষা করা যাবে না।
একদমই। বেশ, বসুন্ধরা নির্দিষ্টভাবে যে অভিযোগের কথা কৌশিকদা তুললেন, প্রথমত হচ্ছে সেই উত্তর অন্তত অভিজিৎ নিঃসন্দেহে দিতে পারবেন যে যখনই আমরা দেখি নির্বাচন আসে তখনই এই কেন্দ্রীয় এজেন্সির একটা নড়াচড়া শুরু হয়ে যায় এবং যে যে অভিযোগ থাকে তার ভিত্তিতে দেখা যাচ্ছে তাহলে দল বদল, অন্তত যে অভিযোগ করলেন কৌশিকদা। সত্যি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যে ধরনের অভিযোগগুলোকে সামনে আনা হচ্ছে সেটা কি কোথাও গিয়ে একটা ন্যারেটিভ? না, যদি কেউ দল বদল করে, কেউ যদি তার পূর্বাশ্রমে যদি তার কোনোভাবে মোহভঙ্গ হয়, তাহলে পরে এটা রাজনৈতিক তার যে মেধা বুদ্ধি এতদিন ধরে একটা মানুষের তৈরি হয়েছে, সে সেটা অন্য কোনো দলে তার সাথে যদি নৈকট্য অনুভব করে তাহলে কি করবে? তৃণমূল কংগ্রেস থেকে তাড়িয়ে দেবে, যেহেতু আপনি অন্য দল থেকে এসেছেন সে কারণে আমি আপনাকে নেব না। এবার বিজেপি কেন নেয়, কী কারণে নেয় সেটা বিজেপি বলতে পারবে, কিন্তু টিএমসি মানে নেয়ার ক্ষেত্রে যদি সত্যিই কেউ বলে যে আমার পূর্বাশ্রমের প্রতি আমার সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে, আমার সমস্যা হয়েছে, সেটা তো হতেই পারে। আর কিছুটা রাজনৈতিক সমীকরণ, কিছুটা ভোটের অঙ্ক, সেগুলোর বাইরে আমরা কেউই না। কোনো দল বলতে পারবে না ভোট বা ভোটের অঙ্ক বা ভোটের যে মেশিনারি এগুলোর বাইরে বেরিয়ে আছে, সেটা কেউই না। কিন্তু সম্পূর্ণই শুধু ভোটের অঙ্কেই একেবারে কিছু বাছা লোককে তৃণমূল কংগ্রেসে নেওয়া হয়েছে, ব্যাপারটা এটা না। তারা সত্যি বিজেপি থেকে যারা এসেছেন, তারা এফেক্টিভ লিডার ছিলেন, তারা বলেছেন বিজেপি সম্পর্কে তাদের সম্পূর্ণ মোহভঙ্গ হয়েছে, মানুষজন সম্পর্কে, বিজেপির মানুষজন, লিডারশিপ, তাদের চলার পদ্ধতি, তাদের দল ধরে রাখার প্রসেস, এগুলো সম্পর্কে তাদের মোহভঙ্গ হয়েছে। তাহলে পরে হবে বিজেপি যেভাবে চলছে, যেভাবে চালাচ্ছে, এটা তো মানে সেই সুইসাইড বম্বারের মতো। নিজেরাই আসছে, নিজেদের গায়ে সব বম টম বেঁধে দুমাদ্দুম ফেটে বেরিয়ে চলে যাচ্ছে প্রত্যেক বছর। অশোক লাহিড়ীর মতো একজন, তিনি প্রার্থী নন। হিরণের মতো একজন, সে প্রার্থী নয়। কারা প্রার্থী, কাদের জেতাবার জন্য নির্বাচন করছে, কি করছে ভগবান জানে। সুতরাং বিজেপির কি করে না করে এটা আস্ত পাগলামি ছাড়া আর কিছু আমার মনে হয় না। কি বলবেন অভিজিৎ, আপনাদের প্রার্থী তালিকা যেটা শুরুতেই বলেছিলাম, কোথাও গিয়ে এই অসন্তোষ এবং অন্তর্দ্বন্দ্ব বা ক্ষোভ একেবারে নিজেরাই নিজেদেরকে মারছে, এটা তো সত্যি অস্বীকার করার জায়গা নেই। শুধুমাত্র নির্বাচনের সময় নয়, সারা বছর ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি, বিশেষত জেলাতে এই ধরনের অভিযোগ সামনে এসেছে, দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ রয়েছে এবং সেগুলো সামনে তারা এনেছেন। না দেখুন, আমি তো আপনাদের এই শোয়ে প্রথমেই বলেছি কথাটা, যে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে তৃণমূল থেকে যারা আসে তারাই এসে, বা সিপিএম কংগ্রেস থেকে যারা আসে তারা এসে ক্যাওয়াসটা তৈরি করে। ভারতীয় জনতা পার্টি যারা প্রকৃতভাবে করে তারা খুব একটা করে না। দ্বিতীয় কথা আমি আপনাকে বলি যে যারা তৃণমূল থেকে তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে যারা গেরুয়া শিবিরে দল বদল করে গেছিল, তাদের দলে নেওয়া কোথাও গিয়ে কি আপনাদের ভুল ছিল? এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গেই বা কি বলবেন? না, কখনোই না। তার কারণটা হচ্ছে কি, দেখুন আমাদের যে রাজনৈতিক দল, দেখুন কে কোন রাজনীতি করবে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আর আমাদের রাজনৈতিক দলে মোটামুটি সবাইকে স্বাগতম, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে চলে এটা। এবং দেখুন যাদের মোহভঙ্গ হচ্ছে তৃণমূলকে নিয়ে, তারা তো নিজেরাই এসে বলে যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি আমরা সব ল্যাম্প পোস্ট। তো এটা তারা নিজেরাই বলে। এবং দেখুন এই দলে যখন যারা যোগদান করে, আমরা তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না, এই যোগদানের মধ্যে কিছু বেনজল ঢোকে, তারাই উৎপাত করে। দেখুন আপনার উত্তরে আসার আগে আমি একটা ছোট্ট একটা উত্তর দিই, যেটা আমার দেওয়াটা খুব দরকার। সেটা হচ্ছে এইমাত্র অশোক লাহিড়ী কি আরএসএস বা বিজেপি করতেন না? অশোক লাহিড়ী তো নির্বাচনে বিধানসভার টিকিটই পাননি। এবং অভিজিৎ, এই বহুভঙ্গের প্রসঙ্গ আপনি হিরণ বহুভঙ্গ করে আপনাদের কাছে গিয়েছে, নির্বাচিত হয়েছে, তারপর হিরণের টিকিট। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তাদের কাছে একটাই বক্তব্য, নেশন সুইসাইড বম্বার। আপনাদের কাছে সেলফ ফার্স্ট হতে পারে, আমাদের কাছে নেশন ফার্স্ট। বিজেপিতে যাওয়ার পরেও তো তাহলে তাদের সেই একই প্রসঙ্গ উঠে আসে। সংগঠন যদি মনে করে কাউকে টিকিট দেবে, তাকে টিকিট দেবে, কিন্তু যে টিকিট পায় না সে কখনো লড়াই করে না, চিৎকার করে না। প্রকৃত যারা ভারতীয় জনতা পার্টি, তারা রাষ্ট্রের প্রতি সমর্পিত। ছেড়ে দিন কথা, আমি একটু অন্য প্রসঙ্গে একটা উত্তর দিই, আমাকে একটু ডিস্টার্ব করবেন না। আপনার উত্তরে আমি অন্য রাজনৈতিক দলে আসছে, তার তৃণমূল কংগ্রেস দরকার আছে। খুব ভুল একটা বার্তা যাচ্ছে এখান থেকে, বুঝলাম না, আরেকবার বলুন। যখন গেরুয়া শিবির থেকে একেবারে বিজেপি থেকে যখন কেউ আসছে অন্য রাজনৈতিক দলে, আমাদের একটু যদি পিছিয়ে যায়, আমাদের মনে আছে একেবারে একরাশ অভিযোগের কথা বাবুল সুপ্রিয় তিনিও তুলে ধরেছিলেন, সেখানেও তো সেই মোহভঙ্গ হচ্ছে। না দেখুন, কারোর যদি ব্যক্তি আকাঙ্ক্ষা থাকে ভারতীয় জনতা পার্টিতে টিকতে পারবে না,
এটা আমাদের একাধিক নেতারাও বলেছে, আমিও আপনাকে বলছি। আপনার যদি ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষা থাকে আপনি সেটা পারবেন না। হ্যাঁ, আপনি যদি রাষ্ট্রের প্রতি কোনো সমর্পিত কাজ করতে চান, ভারতীয় জনতা পার্টি আপনার জন্য প্রকৃষ্ট পার্টি। বাকি অন্যান্য রাজনৈতিক অনেক দল আছে, আপনি যেতে পারেন আপনার যদি মোহভঙ্গ হয় ব্যক্তিগতভাবে। আর দ্বিতীয় কথা দিদি, আমি ছোট্ট একটা উত্তর দিই, এই উত্তর দেওয়াটা খুব দরকার। কংগ্রেস থেকে এইমাত্র বলা হয়েছে যে সব দেশে নাকি সংখ্যালঘুরা ভয়তে থাকে না, উনি একদম ভুল বার্তা দিয়েছে। সব দেশে সংখ্যালঘুরা ভয়তে থাকে না। আমি আপনাকে ছোট্ট একটা তথ্য দিয়ে আমি এই প্রসঙ্গটা শেষ করব। আপনি যদি দেখেন পার্টিশনের সময় পাকিস্তান এবং বাংলাদেশ, যেটা তখন পূর্ব পাকিস্তান ছিল, তাতে কিন্তু সংখ্যালঘুর সংখ্যা ছিল একদিকে 15%, একদিকে 25%। আজকে পাকিস্তানের সংখ্যালঘুর সংখ্যা নেমে দাঁড়িয়েছে 1% এবং বাংলাদেশে যে সংখ্যাটা দাঁড়িয়েছে সংখ্যালঘুদের বর্তমানে যে বাংলাদেশ, সেটা হচ্ছে গিয়ে 5-6% কাছাকাছি। সুতরাং বাংলাদেশ এবং পাকিস্তানের সংখ্যালঘু কমেছে। আর ভারতবর্ষে তৎকালীন সেই সময় যে সংখ্যালঘু সংখ্যা ছিল সেটা আনুমানিক 14% মতন, সেটা কিন্তু এখন বেড়ে 21% হয়ে গেছে। সুতরাং ভুল তথ্য দেবেন না। ভারতবর্ষের সংখ্যালঘুরা কখনোই ভয়তে নেই। এই ভুল বার্তা দিয়ে মেরুকরণ করবেন না, না রাজনীতি মেরুকরণ করবেন না। আপনারা কি ভারতকে পাকিস্তান আর বাংলাদেশ বানাতে চান? আমরা চাই না, যে আপনারা আমরা চাই না। আমরা যতদিন পারবো আটকাবো, সেটা শূন্য সিট হলেও আটকাবো এবং আপনাদের প্রত্যেকটা স্টেটে গিয়ে আটকাবো। আমরা সব জায়গায় লড়বো আপনাদের সাথে। আমরা আপনারা যে মডেলটা ফলো করার চেষ্টা করছেন, পাকিস্তান কিংবা বাংলাদেশের এক্সাম্পল দিচ্ছেন, ওখানে যেমন বিয়ে আবাস যোজনাতে তারা ঘর বানাতে পেরেছে, আমরা কোনোটাই হতে দেবো। আমরা রেশন দিচ্ছি যে 80 কোটি মানুষের মধ্যে সংখ্যালঘু মুসলমানেরাও আছে। আপনারা ভয়ভীতি দেখান, আপনারা যখন ইলেকশনে দাঁড়ান আপনাদের শূন্য ফিরে আসেন। প্রশ্ন আছে আপনার উদ্দেশ্যে কৌশিকদার। কটা মুসলমান এমপি আছে পশ্চিমবঙ্গে? 27 থেকে 30% মুসলিম পপুলেশনের জন্য আপনারা কটা ক্যান্ডিডেট দিয়েছেন? ভারতবর্ষে কটা এমপি আছে? ইউপিতে যেখানে 22% মুসলিম, সেখানে আপনাদের কটা মুসলিম রিপ্রেজেন্টেটিভ আছে? আপনারা একটু বলুন, তাহলে বুঝবো আপনারা কত ভাবছেন, নাকি আপনারা পাকিস্তান মডেল ফলো করার চেষ্টা করছেন। পাকিস্তান হামারা লিডার হ্যায়। হ্যাঁ, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টি করি, আমাদের কাছে হিন্দু মুসলমান সবাই এক, তারা প্রত্যেকেই ভারতীয়। আপনাদের কাছে মুসলমান আলাদা হতে পারে, আপনাদের কাছে হিন্দুদের মধ্যে দলিত আলাদা হতে পারে। আপনি এটা অন রেকর্ড রাখলেন তো? আপনি এটা অন রেকর্ড রাখলেন যে আপনাদের কাছে হিন্দু মুসলমান সব এক? ভারতীয় জনতা পার্টির আপনি এটা অন রেকর্ড রাখলেন? আপনি তাহলে আপনাদের একজন এমপি দাঁড়িয়ে কেন বলে, একজন এমপি কেন বলে গুলি মারো সালে? বুদ্ধিস্ট রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছে থাকে না, আমাদের কাছে যারাই থাকে তারা ভারতীয়। আপনাদের কাছে মুসলমান হতে পারে, আপনাদের কাছে হিন্দু হতে পারে, এবং হিন্দুদের মধ্যে দলিত, মহাদলিত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই সমস্ত সমাজকে ভাঙার কাজ যেটা খুব চাতুরতার সঙ্গে কেউ করে। অভিজিৎ, আপনি একেবারে যদি দলিত মহাদলিতের প্রসঙ্গ তোলেন, তাহলে উত্তরপ্রদেশে অন্তত যে ছবি আমরা কংগ্রেস থেকে কাস্ট বেস সেন্সাস কেন চেয়েছি জানেন? বিহার, ইউপিতে এখনো ব্রাহ্মণ্যবাদ চলে আসছে, ওখানে দলিতদের এখনো মারা হচ্ছে। 1 নম্বর, আপনাদের একজন নামকরা এমপি কি বলেছিল জানেন? বলেছিল গুলি মারো সালে। আপনারা বলেন আপনারা বিভাজন চান না, আপনি বোধহয় ভুল দল রিপ্রেজেন্ট করতেন, আপনি বোধহয় আগে কোনো অন্য দল করতেন, ভুল করে বলে ফেলেছেন। কারণ বিজেপির মুখ থেকে এই কথাটা বেরোলে আপনাকে বিজেপি থেকে বার করে দেবেন। নরেন্দ্র মোদী তার সারা পৃথিবীতে সংখ্যালঘু একটা কমপ্লেক্স, যেখানেই মানুষ সংখ্যালঘুর জায়গায় পড়ে সেখানেই তার একটা কমপ্লেক্স তৈরি হয়। আপনি সংখ্যালঘুর কোনো কমপ্লেক্স নেই, সংখ্যালঘুর তার কোনো অনুভূতি নেই সংখ্যালঘু মানুষের, এটা হতে পারে না, এটা হতে পারে না। একটা আধুনিক রাষ্ট্র সে সবসময় চেষ্টা করবে তার সংখ্যালঘু, তার একেবারে প্রান্তিক মানুষগুলোকে রক্ষা করার। এটা একদম বাজে কথা বলছেন, আর সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। নতুন ভেগ ধরেছেন, লিবারালিজমের ভেগ ধরে আছেন। আপনাদের এই লিবারালিজম এই নির্বাচনে আমরা ভাঙবো, জেনে রাখবেন। একদম নিশ্চয়ই আমি একে শেষে আপনাকে সময় দেবো। একেবারে অন্য প্রসঙ্গে আসি, এবং সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত খুব প্রাসঙ্গিক, যেখানে একেবারে প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে গেছে, দিনক্ষণ চূড়ান্ত, সব মিলিয়ে আপনারা দাবি রাখছেন যে এবারে আপনারা ক্ষমতায় আসতে চলেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেসও দাবি রাখছে তারা আবারও চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। কংগ্রেসও তারা যথেষ্ট প্রাসঙ্গিক হবে মনে হচ্ছে। আমি প্রথম অভিজিৎ আপনার কাছে যাব, যে বাংলার মানুষের জন্য, কারণ বেশ কিছু অভিযোগ কিন্তু রয়েছে, সেটা বঞ্চনার অভিযোগ বারবার হোক বা বাঙালি অস্মিতা নিয়ে হোক, সত্যি বাংলার মানুষের ক্ষেত্রে আপনারা যদি ক্ষমতায় আসেন কোন বিষয়গুলোকে সামনে তুলে রাখবেন যেখানে সত্যি তারা আর বঞ্চিত হবেন না?
এগুলো অনেকগুলো বিষয় আছে। প্রথম কথা তো ললেস রাজ্য এটা। এক সময় লালু প্রসাদ যাদবের নেতৃত্বে যে বিহার ললেস ছিল, সেই এনডিএ এবং বিজেপির নেতৃত্বে বিহার আজকে স্বপ্ন দেখাচ্ছে। আমরা প্রথমেই যেটা করব সেটা পশ্চিমবঙ্গে গণতন্ত্র এবং ল ফিরিয়ে আনবো। এখানে আইনের শাসন হবে, এখানে কোনো পার্টির শাসন হবে না। এটা হচ্ছে আমাদের প্রথম, এবং আমাদের ম্যানিফেস্টো তো খুব শিগগিরই আপনারা পেয়েও যাবেন, দেখতেই পাবেন। আর দ্বিতীয় কথা, এখানে দেখুন যে বঞ্চনা হয়েছে। এই যে সরকারি কর্মচারীরা ডিএ পায় না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল চলে যায় সুপ্রিম কোর্টে যাতে ডিএ না দিতে হয়। তো এই যে বঞ্চনাগুলো, এবং আজকে দেখুন না চাকরিতে কত বড় বড় করাপশন, তৃণমূলের হেভিওয়েট নেতা তাদের গার্লফ্রেন্ডের বাড়ির থেকে সমস্ত দিক থেকে সব টাকা বেরোচ্ছে, কোটি কোটি টাকা। এইগুলোকে বন্ধ করা হবে। ন্যায্য যোগ্যতা অনুযায়ী, মেধা অনুযায়ী চাকরি হবে। মানুষের যত বঞ্চনা আছে, যাদের ন্যায্য প্রাপ্য আছে সেটা দেওয়া হবে, এবং সর্বোপরি ললেস রাজ্যটাকে লয়ের আন্ডারে আনতে হবে। ল এন্ড অর্ডারের প্রসঙ্গে জানতে চাইবো উত্তরপ্রদেশ, অর্থাৎ যেখানে আপনাদের অন্তত ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানে কেন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি? টেররিস্ট ধরা পড়ে, পশ্চিমবঙ্গে যত টেররিস্ট ধরা পড়ে তাদের কোথাও না কোথাও তার তৃণমূলের সঙ্গে জুড়ে আছে। এই গত মাসে 2-3 ধরা পড়েছে, তারা নিজেরাই বলছে, তাদের মা কাঁদতে কাঁদতে বলছে আমার ছেলেকে পাঠানো হয়েছে তৃণমূল করে। এই জিনিস যাতে বন্ধ হয়, কারণ পশ্চিমবঙ্গ আর জোটবিরোধে পরিণত হয়েছে। প্রসঙ্গ যখন আপনি তুললেন, এই উত্তরটা আমি একটু জানতে চাইবো আপনার থেকে। যখন আমরা উত্তরপ্রদেশের প্রসঙ্গে যাই, তখন সেখানে একেবারে আপনাদের ডাবল ইঞ্জিন সরকার, কিন্তু আইন শৃঙ্খলা তাহলে সেখানে এই রকম পরিণতি কেন? একাধিক ঘটনা সামনে এসেছে যেখানে প্রশ্ন ওঠে যে আইন শৃঙ্খলা নিয়ে, এবং তারপরে যখন অভিযুক্ত হয় সেই জায়গাতেও দেখা যায় যে পুলিশের ভূমিকা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্নের মুখে। না, তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে উত্তরপ্রদেশ আজকে ক্রাইম রেট তলানিতে যে ঠেকে গেছে, তার মানে আপনি বলতে চাইছেন যে ওটা ললেস রাজ্যে পরিণত হয়েছে, যেখানে অপরাধী ক্রিমিনালরা ভয়তে পালাচ্ছে উত্তরপ্রদেশ ছেড়ে? তাহলে কি আপনি বলতে চাইছেন যে ওখানে প্রশাসনিক ব্যর্থতা চলেছে? আচ্ছা, যে উত্তরপ্রদেশের কথা বলছিলেন, সেখানে 2016 সালের আগে আপনি জেনে রাখুন কৈরানা নামক একটা জায়গায় হিন্দু শূন্য হয়ে গেছিল, সেখানে আজকে আবার হিন্দুরা ফিরে এসেছে। তাহলে কি আপনি বলতে চাইছেন ওই রাজ্যটা ললেস রাজ্যে পরিণত হয়েছে? দেখুন, এগুলো বিরোধীদের অভিযোগ থাকতে পারে, এর সত্যতা ওনারাও জানেন যে উত্তরপ্রদেশ আজকে পথ দেখাচ্ছে সারা ভারতবর্ষকে। উত্তরপ্রদেশ সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে, মানে এনকাউন্টারটা সারা ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। যেখানে রাজ্য সরকার বিচার করতে ভয় পায়, যেখানে বিচার ব্যবস্থার প্রতি রাজ্য সরকারের কোনো আস্থা নেই, সেখানে রাজ্য সরকার পুলিশের মতো মানে পুলিশকে দিয়ে গুন্ডা বাহিনী দিতে এনকাউন্টার করে। এনকাউন্টারটা মানে কি? মানে মেন যে সাক্ষী, আমার যে পুরো ব্যবস্থাটার প্রতি আমার কোনো আস্থা নেই, আমি একবারে মেরেই দেব। বেঁচে থাকার অধিকার সবার আছে। আপনি একটা মানুষকে কোনোভাবে ডিফেন্সই করতে দেবেন না, তাকে যেভাবে ওকে এনকাউন্টার করে দেবেন, মেরে দেবেন, বাড়িঘর ভেঙে দেবেন, উচ্ছেদ করে দেবেন, আবার বিধানসভায় দাঁড়িয়ে বলবেন যে আমি কবর দিয়ে দেব। মুখ্যমন্ত্রী এইসব কথা বলে, সেটাকে আপনারা মডেল বলে মনে করেন? এটা নিয়ে যদি ভারতবর্ষের মতো আইনের শাসন থাকা, এত এইরকম একটা সুন্দর করে ফ্রেম করা কনস্টিটিউশনের সঙ্গে যদি এইরকম খেলা করতে শুরু করেন, আর ওইটাকে মডেল আর ওইটাকে আইডিয়াল করে যদি সারা ভারতবর্ষে রাজত্ব করতে চান, খুব ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন, এবং তার ফল আপনারা পাচ্ছেন, পেতে থাকবেন। কেরালার নির্বাচন হবে, পশ্চিমবঙ্গের নির্বাচন হবে, আসামে নির্বাচন হবে, আপনারা বুঝতে পারবেন আপনারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। অবস্থা চিন্তা করবেন না, 26 তো এসে গেছে, ইলেকশনও এসে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, উত্তর পেয়ে যাবেন চারটা। আমি সবশেষে দুটো প্রশ্ন রাখবো। প্রথমে চলে যাব আমি কৌশিকদার কাছে। কৌশিকদা, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দুজনেই যেখানে দাবি করছে ক্ষমতায় আসবে, যদি নির্বাচনের ফলাফলে এরকম দেখা যায় যে আপনাদের কোথাও গিয়ে একটা প্রাসঙ্গিক ভূমিকা রয়েছে, তাহলে বিজেপিকে সরানোর জন্য আবারও কি আপনারা তৃণমূল কংগ্রেসের হাত ধরবে? প্রথম কথা বলি, যেভাবে লড়াই চলছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস প্রাসঙ্গিক হবে সরকার গড়ার সময়। আমাদের একটা ম্যানিফেস্টো, আমি যে ম্যানিফেস্টো কমিটিতে ছিলাম, আমরা একটা ম্যানিফেস্টো করেছি। ম্যানিফেস্টোটা খুব শিগগিরই বেরোবে। আচ্ছা, সেই ম্যানিফেস্টোটা বেরোবে, সেই ম্যানিফেস্টোর ওপরে আমরা তার বেসিসে আমরা সমর্থন দেব। সুতরাং যে দল সেই ম্যানিফেস্টোটা মানবে, ধর্মনিরপেক্ষতা থাকবে, কারাপশনের ব্যাপারে কথা থাকবে, উন্নয়নের ব্যাপারে কথা থাকবে, যেটা কেউ উন্নয়নের ব্যাপারে কথা হচ্ছে না। আমি অভিজিৎ বাবুকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ভোটটা লড়ছেন কিসের বেসিসে? মানে ইস্যুটা কি, কারাপশন, ধর্ম না উন্নয়ন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি বসুন্ধরা দেবী একটা প্রশ্ন বলছিলেন যে সুইসাইড বোম্বার মতো তারা লড়ছে। আমি বলি, ভারতবর্ষে বিজেপি একটা মেজরিটেরিয়ান পার্টি, 80% হিন্দু, তারা হিন্দু পার্টি, তা সত্ত্বেও তারা একটা মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছে। একটা 80% হিন্দু নিয়ে মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছে, একদিকে নীতিশ কুমার, একদিকে চন্দ্রবাবু নাইডু। যেই মুহূর্তে তাদের নীতিশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডুকে দরকার হবে না, আশা করি সেই দিনটা আসবে না,
সেই দিন দেখবেন আপনারা এরা সুইসাইড বোম্বার থাকবে না, আপনাদেরকে উড়িয়ে দেবে যেভাবে কেজরিওয়ালকে উড়িয়ে না দিয়েছে। সুইসাইড বোম্বার আমরা বলেছে এই সে- কারণে ওদের নিজেদের মনে হচ্ছে আমরা প্রার্থীদেরকে সুইসাইড নিজেরাই বোম্বার, উড়িয়ে ওটা দিচ্ছে। সুইসাইড বোম্বার নয়, ওরা নিজেরাই সরে যাচ্ছে আপনাদেরকে রাখার জন্য, কংগ্রেস মুখ ভারত করার জন্য। আপনারা সেটা বুঝতে পেরেও হয়তো বুঝতে পারছেন না, কিংবা লোয়ার লেভেলে বুঝছেন না, উপর লেভেলে সেটা চলছে। কংগ্রেস মুখ ভারত, মমতাও চাইছে কংগ্রেস এখানে থাকলে আমার ক্ষমতা থাকবে না, বিজেপিও চাইছে তাহলে আমরা হিন্দু রাষ্ট্র করব। এই কংগ্রেস মুখ ভারত করার জন্য আপনাদেরকে কাজ করাচ্ছে। তখন দেখবে বেশ, আমাদের সময় একদম সংক্ষিপ্ত। আমি সব শেষ প্রশ্ন রাখবো অভিজিৎ আপনার উদ্দেশ্যে। যেরকম বললাম যে আপনারা ভাবছেন আপনারা ক্ষমতাতে আসবেন, যদি দেখা যায় যে ল অ্যান্ড অর্ডারের প্রসঙ্গ তুলেছেন, একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো, কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি কমিশন যথেষ্ট তৎপর, এবং তারপরেও যদি মানুষের সমর্থন তৃণমূল কংগ্রেসের দিকে যায়, কারণ যে উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস অন্তত 2026-এর নির্বাচনকে লড়ছে, যে সমস্ত প্রকল্প মানুষের উন্নয়নের ক্ষেত্রে দেখেছি আমরা যে একটা লম্বা লাইন, দীর্ঘ লাইন, কোথাও গিয়ে তার একটা প্রাসঙ্গিকতা কিছুটা হলেও রয়েছে, তা তো অস্বীকার করার জায়গা নেই। যদি আবারও ক্ষমতায় আসে তাহলে মেনে নেবেন কি কোথাও গিয়ে আপনাদের একটা বড় ব্যর্থতা ছিল এবং এই জয় একেবারে মানুষের সমর্থনে? না, প্রশ্নটাই ভুল, কারণ এটা হবে না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে এবং যেদিনকে রেজাল্ট বেরোবে সেদিনকে আবার উপস্থিত হবো, সেদিনকে উত্তরটা দেবো। আর দ্বিতীয় কথা, ভারতীয় জনতা পার্টি এই যে কংগ্রেস থেকে প্রশ্নটা করলো, যদি আমার উত্তর দেবো না, কিন্তু আমি দিচ্ছি উত্তরটা। সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এবার করাপশনের বিরুদ্ধে লড়াই করছে এবং উন্নয়নের পক্ষে লড়াই করছে, এবং সেই লড়াইতে মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। আপনারা ধর্ম নিয়ে কিছু কথা বলবেন না আপনারা, তাই তো? না, আমরা তো আপনাদের মতন ধর্মীয় মেরুকরণে বিশ্বাস করি না। আপনারা ধর্মীয় মেরুকরণ এবং কমনের রাজনীতিতে বিশ্বাস করেন, সেটা নিয়ে আপনারা চান এবং অন্য কেউ ট্র্যাপে ফেলতে চান। ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের জন্য। আপনাদের কাছে ভারতীয় বলে কেউ হয় না, হিন্দু, মুসলমান, বুদ্ধিস্ট, খ্রিস্টান এরকম হয়। আপনারা এইসব করে থাকেন, তার জন্য আপনারা শূন্যে পরিণত হয়েছেন। কথা বলুন তৃণমূলের সঙ্গে, যদি তৃণমূলের সঙ্গে জোট করতে পারেন, করে যদি একটা দুটো সিট যদি বাড়াতে পারেন, হ্যাঁ, এছাড়া আপনাদের কোনো আশা নেই। আমি সবশেষে বসুন্ধরা আপনার কাছে যাব। না না, একেবারে মিথ্যে কথা। এবং একটা ইংরেজিতে একটা কথা আছে ক্যামোফ্লাজ, সেই ক্যামোফ্লাজ নিয়ে বিজেপি এসেছে। সম্পূর্ণ মানবাদী, সম্পূর্ণ বিভেদ নিয়ে রাজনীতি করা, সম্পূর্ণ সাম্প্রদায়িক একটি শক্তি ভারতবর্ষের মধ্যে ঢুকে বসে আছে। 2014 থেকে প্রকট হয়েছে, কিন্তু প্রায় 100 বছর যাবৎ হ্যাঁ বিভিন্ন সংস্থায়, বিভিন্ন ছোট 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 চিনতে পারা যায় না আরএসএসকে, এমন বিভিন্ন সংগঠন করে করে ভারতবর্ষের মধ্যে ছিল। ভারতবর্ষের এই যে প্লুরালিটি, এই যে এত সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সম্প্রীতির ভেতরে ভেতরে একটা কাঁটার মতো, নেহেরু থেকে শুরু করে এই কাটার অনুভূতি সকল শাসকের ছিল। কাটার মতো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জায়গায় প্রতি রাজ্যে একেবারে গুপ্তভাবে ছিল, ছোট্টভাবে ছিল। আমরা যারা লিবারেল মানুষ তারা সকলেই চেয়েছিলাম এই গুপ্ত এবং ওই ছোট অবস্থাতেই থাক। 2014-তে এটা একটা মহিরুহভাবে ভারতবর্ষের পার্লামেন্টকে দখল করে রেখেছে, কিন্তু খুব বেশি দিন না, মানুষের মোহভঙ্গ হয়েছে, একেবারে দেশটাকে বেচে দেওয়ার মতো অবস্থা করেছে। মানে পররাষ্ট্রনীতি একেবারে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। আমরা যুদ্ধবাদী নই এক ফোঁটা, অথচ যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি। আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণ জয় হবে। আমি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, সমস্ত বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে এটার মাধ্যমে অনুরোধ এটাই করি যে ধর্মনিরপেক্ষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন এবং জয় করবেন। 4 তারিখের দিকে আমাদের নজর তো রাখতেই হচ্ছে, সেক্ষেত্রে ফলাফল কোন দিকে গড়ায়, কিন্তু নিঃসন্দেহে প্রচার নিয়ে যে সমস্ত রাজনৈতিক দল তাদের যে অস্ত্র তাতে শান দিতে শুরু করেছে তাতে কোনো সন্দেহ নেই, এবং বিজেপির আবারও দ্বিতীয় পর্যায়ের যে প্রার্থী তালিকা সেদিকেও নজর থাকছে। সব মিলিয়ে একেবারে জমজমাট বলা যেতে পারে 2026-এর এই বিধানসভা নির্বাচন ঘিরে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে যে কর্মযজ্ঞ চলছে। সময় শেষ, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ। আজ বঙ্গযুদ্ধ 2026 আমরা এখানেই শেষ করছি, আবারও আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়। নমস্কার।